হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা গুণগত রসায়ন ক্লাস নাম্বার 7 নিয়ে আজকে আমরা চলে এসেছি। ক্লাস নাম্বার 7-এ ব্যবহারিক অংশের কিছু পড়া আমরা পড়ব, যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। শিক্ষা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ, এই পার্টগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। একই সাথে ক্লাসের শুরুতে আমরা একটা চমৎকার টপিক শিখবো, সেটা হচ্ছে সম আয়ন প্রভাব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমাদের পড়া ঠিক এখনই শুরু হচ্ছে। আমরা আজকে পড়ব শিক্ষা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ এবং সম আয়ন প্রভাব। আমরা শুরুতেই পড়ব সম আয়ন প্রভাব। নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের সদৃশ অন্য কোন আয়ন বা দ্রবণ যোগ করে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের সদৃশ অন্য কোন আয়ন বা দ্রবণ যোগ করে আয়নিক গুণফল বৃদ্ধির মাধ্যমে আয়নিক গুণফল বৃদ্ধির মাধ্যমে দ্রাব্যতা হ্রাসের প্রক্রিয়াকে সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের সদৃশ অন্য কোন আয়ন বা দ্রবণ যোগ করে আয়নিক গুণফল বৃদ্ধির মাধ্যমে দ্রাব্যতা হ্রাসের প্রক্রিয়াকে সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট বলে। সম আয়ন প্রভাবের কারণে নাম্বার 1, সম আয়ন প্রভাবের কারণে নাম্বার 1, দ্রাব্যতা হ্রাস পায়। নাম্বার 2, আয়নিক গুণফল বৃদ্ধি পায়। নাম্বার 3, দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। যেটা বলছিলাম যে সম আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, আয়নিক গুণফল বৃদ্ধি পায়, দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। সম আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, আয়নিক গুণফল বৃদ্ধি পায়, দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। হোয়াট ইজ সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট? নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের সদৃশ
অন্য কোনো আয়ন বা দ্রবণ যোগ করে আয়নিক গুণফল বৃদ্ধির মাধ্যমে দ্রাব্যতা হ্রাসের প্রক্রিয়াকে সম-আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন সমূহের সদৃশ অন্য কোনো আয়ন বা দ্রবণ যোগ করে আয়নিক গুণফল বৃদ্ধির মাধ্যমে দ্রাব্যতা হ্রাসের প্রক্রিয়াকে সম-আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট বলে। সম-আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, আয়নিক গুণফল বৃদ্ধি পায়, দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। সবাই লক্ষ্য করো, দিস ইজ রাফ। এটা রিটেন পার্টে লেখা যাবে না, এটা এমসিকিউ এর জন্য। রাফ হচ্ছে রিটেন পার্টে লেখা যাবে না, এটা এমসিকিউ এর জন্য। একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব। সম-আয়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। সম-আয়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব। সম-আয়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। AgCl দ্রবণে NaCl যোগ করা হলো। একটা দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হয়েছে, উভয় দ্রবণে কোনো আয়ন কমন আছে, একে বলা হয় সম-আয়ন প্রভাব। একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব। সম-আয়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণে দ্রাব্যতা হ্রাস পায়। সম-আয়ন Cl- এর প্রভাবে সম-আয়ন Cl- এর প্রভাবে AgCl এর দ্রাব্যতা হ্রাস পায়। AgCl দ্রবণে NaCl যোগ করা হলো, সম-আয়ন Cl- এর প্রভাবে AgCl এর দ্রাব্যতা হ্রাস পায়। একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব। একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব। এই সম-আয়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে AgCl দ্রবণে NaCl যোগ করা হলো, সম-আয়ন Cl- এর প্রভাবে AgCl এর দ্রাব্যতা হ্রাস পায়। AgCl দ্রবণে NaCl যোগ করা হলো, সম-আয়ন Cl- এর প্রভাবে AgCl এর দ্রাব্যতা হ্রাস পায়। গেল এই পর্যন্ত। নেক্সট মুভমেন্ট। তাহলে একটি দ্রবণে আরেকটি দ্রবণ যোগ করা হলে যদি উভয় দ্রবণে কোনো আয়ন কমন থাকে তাকে বলা হয় সম-আয়ন প্রভাব।
আর সময়ায়ন প্রভাবের কারণে প্রথম দ্রবণ বা মূল দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। নেক্সট টপিক, টপিকের নামটা উপরে বড় করে লিখি। শুষ্ক পরীক্ষা বা শিখা পরীক্ষা, ইংরেজি ড্রাই টেস্ট অর ফ্লেম টেস্ট। আমাদেরকে এমসিকিউ পার্ট এবং রিটেন পার্ট উভয় পার্টের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয়তো রিটেন পার্ট নাই, আল্লাহ না করুক কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন পার্ট আছে, বুয়েটে কিন্তু রিটেন পার্ট আছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে রিটেন পার্ট নাই, কিন্তু শুধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো কুয়েট, চুয়েট, রুয়েট রিটেন পার্ট থাকতে পারে। এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। শুষ্ক পরীক্ষা বা শিখা পরীক্ষা, ড্রাই টেস্ট অর ফ্লেম টেস্ট। শুষ্ক পরীক্ষার আরেক নাম শিখা পরীক্ষা। শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষায় ব্যবহৃত হয় গাঢ় HCl। শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষায় ব্যবহৃত হয় গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl। কারণ গাঢ় HCl অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষায় ব্যবহৃত হয় গাঢ় HCl, কারণ গাঢ় HCl অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করে। শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষায় ব্যবহৃত হয় গাঢ় HCl, কারণ গাঢ় HCl অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করে। শিখা পরীক্ষা করা হয় বুনসেন বার্নারে। বুনসেন বার্নার হচ্ছে স্টিলের তৈরি গ্যাস দ্বারা চালিত একটি বার্নার। শিখা পরীক্ষা করা হয় কোন বার্নারে? বুনসেন বার্নারে। বুনসেন বার্নারের তিনটি অংশ। নাম্বার 1, বুনসেন বার্নারের তিনটি অংশ। নাম্বার 1 উপরের জারণ অংশ, নাম্বার 2 মাঝের তাপীয় অংশ, নাম্বার 3 নিচের বিজারণ অংশ। বুনসেন বার্নারের তিনটি অংশ। নাম্বার 1 উপরের জারণ অংশ, নাম্বার 2 মাঝের তাপের অংশ, নাম্বার 3 নিচের বিজারণ অংশ। শিখা পরীক্ষা করা হয় উপরের জারণ অংশে। শিখা পরীক্ষা করা হয় বুনসেন বার্নারে। বুনসেন বার্নারের তিনটি অংশ, উপরের জারণ অংশ, মাঝের তাপীয় অংশ, নিচের বিজারণ অংশ।
শিখা পরীক্ষা করা হয় উপরের জারণ অংশে। সবাই লক্ষ্য করো, এই পাটাতনের মধ্যে বুনসেন বার্নারটা সেট করা আছে, উপরে ক্যান্ডেল লাইটের মতো বুনসেন বার্নার থেকে লাইট বের হয়। বুনসেন বার্নারের তিনটা অংশ, না আসলে লাইটের তিনটা অংশ। এটা হচ্ছে নাম্বার 1 উপরের জারণ অংশ, এটা হচ্ছে নাম্বার 2 মাঝের তাপীয় অংশ, এটা হচ্ছে নাম্বার 3 নিচের বিজারণ অংশ। আসলে বুনসেন বার্নারের তিনটা অংশ না, বুনসেন বার্নারের যে লাইট, এই লাইটের তিনটা অংশ, উপরের জারণ অংশ, নাম্বার 2 মাঝের তাপীয় অংশ, নাম্বার 3 নিচের বিজারণ অংশ। শিখা পরীক্ষা করা হয় উপরের জারণ অংশে। শিখা পরীক্ষা করা হয় বুনসেন বার্নারে। বুনসেন বার্নারের তিনটা অংশ, না আসলে বুনসেন বার্নার যে লাইটটা জ্বালায় সে লাইটের তিনটা অংশ, উপরের জারণ অংশ, মাঝের তাপীয় অংশ, নিচের বিজারণ অংশ। শিখা পরীক্ষা করা হয় উপরের জারণ অংশে। শিখা পরীক্ষায় পিটি মানে প্লাটিনাম তারের সাহায্যে পরীক্ষণীয় লবণকে শিখা পরীক্ষায় প্লাটিনাম তারের সাহায্যে পরীক্ষণীয় লবণকে বুনসেন বার্নারের জারণ শিখার শিখা পরীক্ষায় প্লাটিনাম তারের সাহায্যে পরীক্ষণীয় লবণকে বুনসেন বার্নারের জারণ শিখার সংস্পর্শে আনা হয়। প্লাটিনাম তার ব্যবহারের কারণ প্লাটিনাম তার ব্যবহারের কারণ হলো বুনসেন প্লাটিনাম তার ব্যবহারের কারণ হলো বুনসেন বার্নারের জারণ শিখায় প্লাটিনাম তার ব্যবহারের কারণ হলো বুনসেন বার্নারের জারণ শিখায় প্লাটিনাম তারের কোনো পরিবর্তন হয় না। শিখা পরীক্ষায় প্লাটিনাম তারের সাহায্যে পরীক্ষণীয় লবণকে বুনসেন বার্নারের জারণ শিখার সংস্পর্শে আনা হয়। প্লাটিনাম তার ব্যবহারের কারণ হলো বুনসেন বার্নারের জারণ শিখায় প্লাটিনাম তারের কোনো পরিবর্তন হয় না। এই লবণটাকে তারের আগায় নিয়ে জারণ শিখার সংস্পর্শে আনা হয়। হাত দিয়ে নিলে তো হাত পুড়ে যাবে, এই জন্য প্লাটিনাম তারের মধ্যে লবণটা লাগায়া সেটাকে আমরা তারের মধ্যে ধরে ফেলি। শিখা পরীক্ষায় প্লাটিনাম তারের সাহায্যে পরীক্ষণীয় লবণকে বুনসেন বার্নারের জারণ শিখার সংস্পর্শে আনা হয়। প্লাটিনাম তার ব্যবহারের কারণ হলো বুনসেন বার্নারের জারণ শিখায় প্লাটিনাম তারের কোনো পরিবর্তন হয় না। এখন মূল বিষয়, যেখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, শিখা বা শুষ্ক পরীক্ষায় সৃষ্ট বর্ণ লিথিয়াম ক্রিমসন লাল। কিরকম লাল? ক্রিমসন লাল, এটা হচ্ছে টকটকে লাল। সোডিয়াম সোনালী হলুদ। লিথিয়াম ক্রিমসন লাল মানে টকটকে লাল। আমরা শিখতেছি শিখা বা শুষ্ক পরীক্ষায় সৃষ্ট বর্ণ। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম হচ্ছে বেগুনি, রুবিনিয়াম
লালচে বাদামি, সিজিয়াম নীল। লিথিয়াম ক্রিমসন লাল বা টকটকে লাল, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, রুবিনিয়াম লালচে বাদামি, সিজিয়াম নীল। লক্ষ্য করো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, শিখা পরীক্ষায় বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ এদের আকার বা ব্যাসার্ধ ছোট, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এদের আকার বা ব্যাসার্ধ ছোট, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ এদের আকার বা ব্যাসার্ধ ছোট, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কম, তাই আকর্ষণ বেশি। দূরত্ব কম হলে নিউক্লিয়াস প্লাস আর ইলেকট্রন কি মাইনাস, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, তাই আকর্ষণ বেশি। ফলে বুনসেন বার্নারের জারণ শিখা দ্বারা ইলেকট্রন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ এদের আকার বা ব্যাসার্ধ ছোট। কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, কক্ষপথে থাকে ইলেকট্রন। ব্যাসার্ধ যখন ছোট হবে, যে এটা থেকে এটার ব্যাসার্ধ ছোট, আকার বা ব্যাসার্ধ যখন ছোট হবে, তখন নিউক্লিয়াস প্লাস থেকে বহিঃস্তরের ইলেকট্রন মাইনাসের দূরত্ব কমে যাবে। প্লাস মাইনাসের দূরত্ব যদি কমে যায়, আকর্ষণ বেশি হবে। আকার যদি ছোট হয়, নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কমে যাবে। প্লাস নিউক্লিয়াস মাইনাস ইলেকট্রনের দূরত্ব কমে গেলে আকর্ষণ কি হবে? বেশি হবে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ এদের আকার বা ব্যাসার্ধ ছোট, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কম, তাই আকর্ষণ বেশি। ফলে বুনসেন বার্নারের জারণ শিখা দ্বারা ইলেকট্রন উদ্দীপিত হয় না। এখানে কেন্দ্রে নিউক্লিয়াস, কক্ষপথে ইলেকট্রন। এখানে কেন্দ্রে নিউক্লিয়াস, কক্ষপথে ইলেকট্রন। আকার বা ব্যাসার্ধ কি হয়েছে? ছোট হয়েছে। আকার বা ব্যাসার্ধ যখন ছোট হয়, তখন নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কমে যায়। প্লাস মাইনাসের দূরত্ব কমে গেলে আকর্ষণ কি বেশি। আকার ছোট হলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, আকর্ষণ বেশি। ফলে বুনসেন বার্নারের জারণ শিখা দ্বারা ইলেকট্রন উদ্দীপিত হয় না। ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। স্ট্রনশিয়াম ক্রিমসন লাল বা টকটকে লাল। বেরিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বেরিয়াম। আপেলের মতো সবুজ বা আপেলের মতো সবুজ বা হলুদাভ সবুজ।
বাজারে এক ধরনের আপেল পাওয়া যায় হালকা লাইট গ্রিন। আর ফাইনালি কপার, নীলাভ সবুজ, পিত কালার যেটাকে বলে। কপার হচ্ছে নীলাভ সবুজ। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ এদের আকার বা ব্যাসার্ধ ছোট, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কম, তা আকর্ষণ বেশি, ফলে বুনসেন বার্নারের জারণ শিখা দ্বারা ইলেকট্রন উদ্দীপিত হয় না। ক্যালসিয়াম ইটের মতো লাল, স্ট্রনশিয়াম ক্রিমসন লাল, বেরিয়াম আপেলের মতো সবুজ বা হলুদাভ সবুজ, কপার নীলাভ সবুজ। এই স্টার চিহ্ন দেওয়া দুইটা, সোডিয়াম আর ক্যালসিয়াম, এই দুইটার প্রতি আলাদা নজর রাখবে। স্টার চিহ্ন দেওয়া দুইটা, সোডিয়াম আর ক্যালসিয়াম, এই দুইটার প্রতি আলাদা নজর রাখবে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, কারণ আকার বা ব্যাসার্ধ ছোট, নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের ইলেকট্রনের দূরত্ব কম, তাই আকর্ষণ বেশি, ফলে বুনসেন বার্নারের জারণ শিখা দ্বারা ইলেকট্রন উদ্দীপিত হয় না। লক্ষ্য করো, শিখা বা শুষ্ক পরীক্ষায় শুষ্ক পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ জেনে রাখবো, অনেক সময় রিটেন পার্টে চলে আসতে পারে। বুনসেন বার্নারের জারণ শিখায় বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। উত্তেজনা অথবা বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। রিপিট করছি, যেটা বলছিলাম, ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই
এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়। বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সাথে দৃশ্যমান আলো মানে কি 380 থেকে 780 ন্যানোমিটার। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। অগুরুত্বপূর্ণ পড়াশোনা। গুরুত্বপূর্ণ পড়াশোনা হচ্ছে শিক্ষা পরীক্ষার বর্ণ। শিখা বা শুষ্ক পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ। বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়, কারণ আলো এক প্রকার শক্তি। এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো মানে 380 থেকে 780 ন্যানোমিটারের সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। কোশ্চেন ইজ দ্যাট শিখা বা শুষ্ক পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ। বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে ইলেকট্রন যখন নিম্নতর হবে শক্তি স্তরে ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়, কারণ আলো এক প্রকার শক্তি। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। আমি রিপিট করছি, শিখা বা শুষ্ক পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ। বুনসেন বার্নারের জারণ শিখায় লবণকে উত্তপ্ত করা হলে লবণের ধাতব অংশের ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায়।
ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরিত হয়। নিচে যখন চলে আসে শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তি একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি হিসেবে নির্গত হয়। আলো এক প্রকার শক্তি। এই নির্গত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো মানে 380 থেকে 780 ন্যানোমিটারের সাথে সঙ্গতিপূর্ণ হলে নির্দিষ্ট বর্ণের আলো দৃশ্যমান হয়। শুষ্ক পরীক্ষা বা শিখা পরীক্ষার কাজ শেষ। এখানে আমরা প্রথমত শিখছি শিখা পরীক্ষায় ব্যবহৃত হয় গাঢ় HCl। দ্বিতীয়ত শিখছি শিখা পরীক্ষা করা হয় বুনসেন বার্নারে। বুনসেন বার্নারের 3টি অংশ। তৃতীয়ত শিখছি শিখা পরীক্ষায় পরীক্ষণীয় লবণকে প্লাটিনাম তারের সাহায্যে বুনসেন বার্নারের জারণ শিখার সংস্পর্শে আনা হয়। আর চতুর্থত আমরা শিখছি শিখা পরীক্ষায় সৃষ্ট বর্ণ লিথিয়াম, ক্রিমসন, লাল, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আর ফাইনালি শিখছি শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ। এখন শিখবো টপিকটার নাম আগে লিখে নিই। সিক্ত পরীক্ষা আয়ন শনাক্তকরণ। এখন শিখবো সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ। সবাই লক্ষ্য করো, সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণে 3টা বিষয় জানতে হবে। প্রথমত জানতে হবে ব্যবহৃত বিকারক। দ্বিতীয়ত জানতে হবে পদক্ষেপের বর্ণ। তৃতীয়ত জানতে হবে সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণে 3টা বিষয় জানতে হবে: ব্যবহৃত বিকারক, পদক্ষেপের বর্ণ, পদক্ষেপের সংকেত। সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণে 3টা বিষয় জানতে হবে: ব্যবহৃত বিকারক, পদক্ষেপের বর্ণ আর পদক্ষেপের সংকেত। লক্ষ্য করো, আমরা প্রথমত শিখি ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ। এই ক্যালসিয়াম লবণের দ্রবণে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়াম লবণের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট চালনা করলে ক্যালসিয়াম অক্সালেটের ক্যালসিয়াম লবণের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট চালনা করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হয় আর উৎপন্ন হয় NH4+। তীর চিহ্ন দিলে সমতা নিষ্প্রয়োজন। তাহলে ক্যালসিয়াম লবণের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট চালনা করলে ক্যালসিয়াম অক্সালেটের নিচের দিকে তীর চিহ্ন মানে সাদা অধক্ষেপ সৃষ্টি হয় আর উৎপন্ন হয় NH4+। তাহলে প্রথম প্রশ্ন, ব্যবহৃত বিকারক কে? অ্যামোনিয়াম অক্সালেট। অধক্ষেপের বর্ণ কি? সাদা। তৃতীয় প্রশ্ন, অধক্ষেপের সংকেত কি? ক্যালসিয়াম অক্সালেট। তো 3টা বিষয় জানলাম: ব্যবহৃত বিকারক অ্যামোনিয়াম অক্সালেট, অধক্ষেপের সংকেত বর্ণ কি? সাদা। তৃতীয় প্রশ্ন, অধক্ষেপের সংকেত ক্যালসিয়াম অক্সালেট।
ক্যালসিয়াম লবণের দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট চালনা করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। সবাই লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে অত্যন্ত যত্ন সহকারে লক্ষ্য করো। শুষ্ক পরীক্ষায় ক্যালসিয়ামের বর্ণ ছিল ইটের মতো লাল। শুষ্ক পরীক্ষা বা শিখা পরীক্ষায় ক্যালসিয়ামের বর্ণ ছিল ইটের মতো লাল। আর সিক্ত পরীক্ষায় ক্যালসিয়ামের বর্ণ সাদা। বি কেয়ারফুল। শুষ্ক পরীক্ষায় ক্যালসিয়ামের বর্ণ ছিল ইটের মতো লাল, আর সিক্ত পরীক্ষায় ক্যালসিয়ামের বর্ণ হচ্ছে সাদা। নেক্সট, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া বা কি আয়ন? অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। লক্ষ্য করো, নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। ক্ষারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলে নেসলার বিকারক। ক্ষারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। সবাই লক্ষ্য করো, KHgI3 এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আরেকভাবে লেখা যায়, এটাও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এই KHgI3 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HgI4 এটাও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। দুইটাই মানে এইটাও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এটাও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এই পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস ক্ষার নেসলার বিকারক বা দ্রবণ। এই K2HgI4 প্লাস ক্ষার এটাও হচ্ছে নেসলার বিকারক বা দ্রবণ। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস ক্ষার, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সংকেত এভাবেও লেখা যায়, K2HgI4 এভাবে লেখা যায়। এই পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস ক্ষারকে বলা হয় নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সংকেতকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। KHgI3 মানেও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HgI4 মানেও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ক্ষারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। ক্ষারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস ক্ষার এটা হচ্ছে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস ক্ষার এটা হচ্ছে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ। আমরা শিখতেছিলাম অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। অ্যামোনিয়া, লক্ষ্য করো, অ্যামোনিয়াম লবণ অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে
নেসলার বিকারকের কয়টা অংশ? দুইটা, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড আর হচ্ছে ক্ষার। মনে রাখবা নেসলার বিকারকের কয়টা অংশ? নেসলার বিকারকের দুইটা অংশ, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড আর হচ্ছে ক্ষার। নেসলার বিকারকের মধ্যে অ্যামোনিয়ামের লবণের মধ্যে নেসলার বিকারকের দুইটা অংশ, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড আর হচ্ছে ক্ষার। এই অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের একটা অংশ ক্ষার যোগ করলাম, উৎপন্ন হলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। উৎপন্ন হলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। যে অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের দুইটা অংশ, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড আর ক্ষার। অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের একটা অংশ ক্ষার যোগ করলাম, উৎপন্ন হলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর পানি। নেসলার বিকারকের বাকি অংশ, পটাশিয়াম মার্কুরিক আয়োডাইড, বিভাজিত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম আয়োডাইড আর মার্কারি আয়োডাইড। এই মার্কারি আয়োডাইড উভমুখী বিক্রিয়া দ্বারা পুনর্বিন্যাস হয়। উভমুখী বিক্রিয়া দিলে উভমুখী বিক্রিয়া হলে অবশ্যই সমতা করতে হবে। এই মার্কারি আয়োডাইড উভমুখী বিক্রিয়া দ্বারা পুনর্বিন্যস্ত হয়ে উৎপন্ন হয় ডাইমার্কারি টেট্রাআয়োডাইড Ag2I4। আর উভমুখী বিক্রিয়া হলে সমতা করতে হবে, একমুখী বিক্রিয়া হলে সমতা নিষ্প্রয়োজন। এই ডাইমার্কারি টেট্রাআয়োডাইড অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে অ্যামিনো মার্কারিক আয়োডাইড অ্যামোনি মার্কারিক আয়োডাইডের বাদামি অধক্ষেপ তৈরি করে আর উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়োডাইড। অ্যামিনো মার্কুরিক আয়োডাইডে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে আর উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়োডাইড। এই বাদামি অধক্ষেপটাকে বলে, অনেক সময় স্যাররা বলে মিলন ক্ষারকের অধক্ষেপ। অনেক সময় স্যাররা কি বলে? মিলন ক্ষারকের অধক্ষেপ। আমি রিঅ্যাকশনটা আরেকবার বুঝিয়ে দিই। ক্ষারযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলে নেসলার বিকারক। নেসলার বিকারক দ্বারা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। এই অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে নেসলার বিকারকের তো দুইটা অংশ, ক্ষার আর পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। নেসলার বিকারকের তো দুইটা অংশ, ক্ষার আর পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের ক্ষার যোগ করলাম, উৎপন্ন হলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর পানি। অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের ক্ষার যোগ করলাম, নেসলার বিকারকের দুইটা অংশ, ক্ষার আর অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের ক্ষার যোগ করলাম, উৎপন্ন হলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর পানি। নেসলার বিকারকের বাকি অংশ, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বিভাজিত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম আয়োডাইড, মার্কারি আয়োডাইড। এই মার্কারি আয়োডাইড উভমুখী বিক্রিয়া দ্বারা পুনর্বিন্যাস হয়ে উৎপন্ন হয় ডাইমার্কারি টেট্রাআয়োডাইড। একমুখী মানে তীর চিহ্ন হলে সমতা নিষ্প্রয়োজন, কিন্তু উভমুখী চিহ্ন হলে সমতা করতে হবে। একমুখী চিহ্ন সমতা নিষ্প্রয়োজন, কিন্তু উভমুখী চিহ্ন হলে সমতা করতে হবে। এখন এই ডাইমার্কারি টেট্রাআয়োডাইড এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি অধক্ষেপ তৈরি করে, যেটাকে বলা হয় মিলন ক্ষারকের অধক্ষেপ। নেসলার বিকারকের কয়টা অংশ? দুইটা, ক্ষার আর পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। অ্যামোনিয়াম লবণের মধ্যে নেসলার বিকারকের একটা অংশ ক্ষার যোগ করছে, উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড আর পানি। নেসলার বিকারকের বাকি অংশ, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বিভাজিত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম আয়োডাইড আর মার্কারি আয়োডাইড। মার্কারি আয়োডাইড উভমুখী বিক্রিয়া দ্বারা পুনর্বিন্যস্ত হয়ে উৎপন্ন হয় ডাইমার্কারি টেট্রাআয়োডাইড। উভমুখী বিক্রিয়া হলে সমতা করতে হবে।
ডাইমার্কারি টেট্রায়োডাইড এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে অ্যামিনো মার্কুরিক আয়োডাইডের বাদামি অধক্ষেপ তৈরি করে, যেটাকে বলে মিলন ক্ষারকের অধক্ষেপ। তাহলে আমরা দুইটা সিক্ত পরীক্ষা শিখে ফেললাম, একটা হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম প্লাস, আর একটা ছিল ক্যালসিয়াম 2+। এখন আরেকটা শিখি, কপার 2+ আয়ন শনাক্তকরণ। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। নাম্বার 1, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ পরীক্ষা। অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো, পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ পরীক্ষায় যে কপার লবণের বা কপার আয়নের দ্রবণে K4FeCN6, এটা হচ্ছে ফেরোসায়ানাইড। এই কপার আয়নের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করলে কপার ফেরোসায়ানাইডের আর হচ্ছে 4K+। কপার লবণের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করলে কপার ফেরোসায়ানাইডের নিচের দিকে তীর চিহ্ন মানে অধক্ষেপ। কপার লবণ আয়নের দ্রবণে কপার 2+ এর দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করলে কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ সৃষ্টি হয়। কপার আয়নের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করলে কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ সৃষ্টি হয়। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ পরীক্ষা। সবাই তুলে নাও এবং 1 মিনিট রিভাইজ দাও। কপার 2+ আয়ন শনাক্তকরণ, পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ পরীক্ষা। কপার 2+ এর মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড চালনা করলাম, কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ সৃষ্টি হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ পরীক্ষা। এই কপার 2+ এর একটা লবণ হচ্ছে কপার সালফেট। এই সালফেট 2- কপার +2, সালফেট 2- কপার +2, সালফেট 2- কপার কি +2। এই কপার 2+ এর একটা পরিপূর্ণ লবণ হচ্ছে কপার সালফেট, সালফেট 2- কপার +2। এই কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, উৎপন্ন হয় কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের একটা যুত যৌগ। এটার হালকা নীল অধক্ষেপ। কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের একটা যুত যৌগ, আর উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। কপার সালফেট কপার 2+ এর একটা পূর্ণাঙ্গ লবণ কপার সালফেট, এটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের একটা হালকা নীল অধক্ষেপ, আর উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। এই সম্পূর্ণ উৎপাদের মধ্যে
অতিরিক্ত সম্পূর্ণ উৎপাদের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে, এই সম্পূর্ণ উৎপাদটার মধ্যে সম্পূর্ণ যে কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, সম্পূর্ণ উৎপাদের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে টেট্রাঅ্যামিন কপার সালফেটের কোনো অদক্ষেপ না, গাঢ় নীল দ্রবণ আর পানি তৈরি হয়। কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের একটা যুগ্ম যৌগ হালকা নীল অদক্ষেপ আর উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের একটা যুগ্ম যৌগ হালকা নীল অদক্ষেপ আর উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। সম্পূর্ণ উৎপাদের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে, সম্পূর্ণ উৎপাদের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সম্পূর্ণ উৎপাদের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। অদক্ষেপ না, অদক্ষেপ হলে নিচের দিকে তীর চিহ্ন দিতাম। সম্পূর্ণ উৎপাদের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। তোমাদের শুনতে এবং ভাবতে একটু কষ্ট লাগবে, কষ্ট হলেও একটু শোনো। এই সিক্ত পরীক্ষার বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। এটা এমসিকিউ পার্টে তো আসবেই, একই সাথে রিটেন পার্টেও চলে আসতে পারে। তাহলে কপার 2+ এর লবণ কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কপার সালফেট কপার হাইড্রোক্সাইডের হালকা নীল অদক্ষেপ আর উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। পুরো উৎপাদের মধ্যে যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হবে। পুরো উৎপাদের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হবে। নিচের দিকে তীর চিহ্ন থাকলে অদক্ষেপ, তীর চিহ্ন নাই তাহলে এটা দ্রবণ। আমি যে বিষয়গুলো শিখাই দিচ্ছি এগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বা। যদিও পড়তে অনেকের হয়তো একটু বিরক্ত লাগবে, কিন্তু তারপরেও পড়বা, এখান থেকে প্রশ্ন অবশ্যই এসে থাকে। চমৎকার একটা টপিক পড়বো, Fe2+ এবং Fe3+ এর মধ্যে পার্থক্যকরণ। নাম্বার 1, পটাশিয়াম ফেরো সায়ানাইড সহ পরীক্ষা। Fe2+ এর মধ্যে K4 FeCN6, Fe2+ এর মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলাম। যেটা বলছিলাম, Fe2+ এর মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলাম, আবার Fe3+ এর মধ্যেও পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলাম। সবাই টেকনিকটা লক্ষ্য করো, টেকনিকটা শিখে ফেলো। Fe2+ থাকলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, আর Fe3+ থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়। রিপিট করি, Fe2+ থাকলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, Fe3+ থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়। একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম চলে গিয়ে রইল কয়টা? দুইটা।
Fe3 প্লাস একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হইলো, তাহলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়ে রইলো বাকি কয়টা? দুইটা। আর Fe3 প্লাস থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, তাহলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হইলো, রইলো বাকি একটা। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড Fe2 প্লাসের সাথে হালকা নীল অধক্ষেপ, Fe3 প্লাসের সাথে গাঢ় নীল অধক্ষেপ। আমি রিপিট করছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড Fe2 প্লাসের সাথে হালকা নীল অধক্ষেপ, Fe3 প্লাসের সাথে গাঢ় নীল অধক্ষেপ। আমি আবার রিপিট করছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড Fe2 প্লাসের সাথে হালকা নীল অধক্ষেপ, Fe3 প্লাসের সাথে গাঢ় নীল অধক্ষেপ। তাহলে দুইটা টেস্ট টিউব, একটার মধ্যে Fe2 প্লাস আর একটার মধ্যে Fe3 প্লাস, দুইটার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলাম, যেখানে হালকা নীল অধক্ষেপ সেটা 2 প্লাস, যেখানে গাঢ় নীল অধক্ষেপ সেটা 3 প্লাস। আর রিঅ্যাকশন টেকনিকটা কি? Fe2 প্লাস থাকলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, Fe3 প্লাস থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়। Fe2 প্লাস Fe দুইটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করলো, রইলো বাকি দুইটা। Fe3 প্লাস তাহলে Fe তিনটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করলো, রইলো বাকি একটা। সবাই একটু মনোযোগ সহকারে যত্ন সহকারে এই পর্যন্ত তুলে নাও, 1 মিনিট পরও। ইচ্ছে করলে তুমি Feটাকে K এর পরে লিখতে পারো, তাহলে Fe2 প্লাস থাকলে দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হইলো, রইলো বাকি দুইটা, আর দুইটার বদলে একটা Fe। Fe3 প্লাস থাকলে তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হইলো, রইলো বাকি একটা, আর এই তিনটার বদলে একটা Fe। তাহলে Fe2 প্লাস থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3 প্লাস থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। এই K2 আর Feটা আগে পরে লিখলে অসুবিধা নাই। তাহলে Fe2 প্লাস থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3 প্লাস থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। Fe2 প্লাস থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3 প্লাস থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। Fe2 প্লাস থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3 প্লাস থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe, অথবা উল্টা, Fe2 প্লাস থাকলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, Fe3 প্লাস থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, একই তো কথা। আগেটা ছিল ফেরোসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড সহ পরীক্ষা। Fe2 প্লাস একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, K3FeCN6। Fe2 প্লাস এর মধ্যে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলাম, Fe3 প্লাস এর মধ্যে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলাম। সবাই লক্ষ্য করো মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। Fe2 প্লাস এর মধ্যেও পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলাম, Fe3 প্লাস এর মধ্যেও পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলাম। Fe2 প্লাস দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3 প্লাস
তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe2+ থাকলে একটা Fe দ্বারা দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়, Fe3+ থাকলে একটা Fe দ্বারা তিনটা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়। একটা Fe2+, একটা Fe3+, Fe2+, দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe। দুইটা পটাশিয়াম চলে গেছে, একটা পটাশিয়াম আছে, দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe। আমি আবার বলছি, Fe2+, দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe। Fe3+, তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। তিনটা পটাশিয়াম চলে গেছে, একটাও বাকি নাই, সেই তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। নিচের দিকে তীর চিহ্ন হবে না, এটা অদক্ষেপ না, এটা বাদামি বর্ণের দ্রবণ। তাহলে Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe। দুইটা পটাশিয়াম চলে গেছে, রইল বাকি একটা, ওই দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe। তাহলে Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, আর Fe3+ থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। কথাটা সহজ করি, Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, আর Fe3+ থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। আমি আবার বলছি, Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3+ থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। আমি রিপিট করছি, Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3+ থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। Fe2+ থাকলে দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3+ থাকলে তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। তাহলে Fe2+ ফেরিসায়ানাইডের সাথে গাঢ় নীল অদক্ষেপ, Fe3+ ফেরিসায়ানাইডের সাথে বাদামি বর্ণের দ্রবণ। দুইটা টেস্ট টিউব, একটাতে Fe2+, একটাতে Fe3+, পটাশিয়াম ফেরিসায়ানাইড দিলাম। যেখানে নিচে তলানি মানে গাঢ় নীল অদক্ষেপ পড়বে সেটা হচ্ছে Fe2+, আর যেখানে তলানি পড়বে না, বাদামি কালারের দ্রবণ তৈরি হবে, সেটা Fe3+। তাহলে ফেরোসায়ানাইড দিলে, ফেরি না, আগেরটা বলছি, ফেরোসায়ানাইড দিলে Fe2+ হালকা নীল অদক্ষেপ, Fe3+ গাঢ় নীল অদক্ষেপ, আর ফেরিসায়ানাইড দিলে Fe2+ গাঢ় নীল অদক্ষেপ, আর Fe3+ বাদামি বর্ণের দ্রবণ। Fe2+ দুইটা পটাশিয়ামের বদলে একটা Fe, Fe3+ তিনটা পটাশিয়ামের বদলে একটা Fe। ফাইনাল। থায়োসায়ানেট সহ পরীক্ষা। কি সহ পরীক্ষা? থায়োসায়ানেট সহ পরীক্ষা। Fe2+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করলে কোনো বিক্রিয়া হয় না। কিন্তু Fe3+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করলে ফেরিক থায়োসায়ানেটের উৎপন্ন হয় NH4+। ফেরিক থায়োসায়ানেটের রক্তলাল দ্রবণ তৈরি হয়। থায়োসায়ানাইড সহ পরীক্ষা। থায়োসায়ানেট সহ পরীক্ষা। Fe2+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট চালনা করলে কোনো বিক্রিয়া হয় না,
কিন্তু Fe3+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড চালনা করলে ফেরিক থায়োসায়ানাইডের রক্ত লাল দ্রবণ তৈরি হয়। Fe2+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড কোনো বিক্রিয়া দেয় না, কিন্তু Fe3+ এর মধ্যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড চালনা করলে রক্ত লাল দ্রবণ তৈরি হয়, ফেরিক থায়োসায়ানাইডের রক্ত লাল দ্রবণ তৈরি হয়। তাহলে Fe2+ এবং Fe3+ এর মধ্যে পার্থক্য করতে আমরা কি কি ব্যবহার করি? পটাশিয়াম ফেরোসায়ানাইড, Fe2+ হালকা নীল অধক্ষেপ, Fe3+ গাঢ় নীল অধক্ষেপ। পটাশিয়াম ফেরিসায়ানাইড, Fe2+ গাঢ় নীল অধক্ষেপ, Fe3+ বাদামি দ্রবণ। এবং থায়োসায়ানেট, Fe2+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট কোনো বিক্রিয়া হয় না, কিন্তু Fe3+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বিক্রিয়া করে রক্ত লাল দ্রবণ তৈরি করে। এই বিষয়গুলা মনে রাখতে হবে। আজকের ক্লাসের শেষ সিক্ত পরীক্ষা, সালফেট আয়ন শনাক্তকরণ। ধরো সালফেটের একটা লবণ সোডিয়াম সালফেট, এইটার মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ আর উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট। তাহলে সালফেট লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট চালনা করলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হয়, যা দেখে আমরা বুঝি এখানে সালফেট আছে। সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম। সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম, কারণ বেরিয়াম ক্লোরাইড লেড লবণের সাথেও সাদা অধক্ষেপ সৃষ্টি করে। সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম, কারণ বেরিয়াম ক্লোরাইড লেড লবণের সাথেও সাদা অধক্ষেপ সৃষ্টি করে। অপরদিকে বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেটের সাথে সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম, কারণ বেরিয়াম ক্লোরাইড লেড লবণের সাথেও সাদা অধক্ষেপ সৃষ্টি করে। অপরদিকে বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেটের সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। আমি রিপিট করছি, সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম, কারণ বেরিয়াম ক্লোরাইড লেড লবণের সাথেও সাদা অধক্ষেপ সৃষ্টি করে। রিপিট, সালফেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড হতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা উত্তম, কারণ বেরিয়াম ক্লোরাইড লেড লবণের সাথেও সাদা অধক্ষেপ সৃষ্টি করে। অপরদিকে বেরিয়াম নাইট্রেট শুধুমাত্র সালফেটের সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। লক্ষ্য করো, আজকে যা পড়াইছি বেশিরভাগই হচ্ছে মুখস্থ নির্ভর পড়া। আমি বলছিলাম 3টা টপিক পড়াবো। প্রথম টপিক ছিল সম আয়ন প্রভাব, দ্বিতীয় টপিক ছিল শুষ্ক পরীক্ষা বা শিখা পরীক্ষা, তৃতীয় টপিক হচ্ছে আমাদের লাস্ট টপিক সিক্ত পরীক্ষা বা আয়ন শনাক্তকরণ।
আজকে ক্লাসে যা যা আমি পড়িয়েছি এগুলা সবগুলা নোট আকারে আমি গ্রুপে দিব। এর বাইরে সিক্ত পরীক্ষা আরো কিছু এক্সট্রা যোগ করে সিক্ত পরীক্ষার জন্য আলাদা একটা শীট দিব। আমি আবার বলছি, আজকের ক্লাসে আমি যা পড়িয়েছি তা নোট আকারে গ্রুপে তো দিবই, পাশাপাশি সিক্ত পরীক্ষা আরেকটু বেশি প্রিপারেশনের জন্য শুধু সিক্ত পরীক্ষার জন্য আলাদা একটা শীট বানিয়ে গ্রুপে দিয়ে দিব। যা যা পড়িয়েছি তা তো নোট আকারে দিবই, পাশাপাশি আরেকটু বেশি প্রিপারেশনের জন্য সিক্ত পরীক্ষারও আলাদা একটা নোট বানিয়ে দিব। আজকে মুখস্থ নির্ভর পড়া, চমৎকার করে আজকের মধ্যে এগুলো পড়ে শেষ করবে। যে কোনো বিষয়ে সমস্যা হলে আমার সাথে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি দেখা করে প্রবলেমটা সলভ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে বড় কথা, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। আসসালামু আলাইকুম।